দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল দোলনা, আর আমার সঙ্গে আছে রিক্সা গার্ল নভের রহমান। কেমন আছেন? ভালো আছি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তো একটা স্পেশাল ডে, রিক্সা গার্ল আজকে রিক্সাওয়ালাদের সঙ্গেই, যাদের জন্য যারা এই সিনেমার হিরো, তাদের জন্যই কিন্তু আজকের দিনটা। আজকের অনুভূতিটা কেমন? আজকের অনুভূতিটা আসলে অসাধারণ। আমি বঙ্গর কাছে অত্যন্ত কৃতজ্ঞ এরকম একটা দিন আমাদেরকে দেওয়ার জন্য। আসলে তাদের জন্যই তো আসলে মুভিটা বানানো, তাদের জীবনকে নিয়ে বানানো। তো শেষমেশ তাদের সাথে বসে মুভিটাকে দেখতে পাচ্ছি, তারা অনেকগুলো জোক বুঝতে পারছে যেটা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারেনি। সো সেই রিয়াকশনটা দেখে খুব ভালো লাগছে। সামনে থেকে দেখতে পাচ্ছেন, তাদের জন্য এমন একটা দিন আসলেও এর বিশেষ। একটু জানতে চাই যে সিনেমাটা তো প্রায় 5-6 বছর আগে নির্মিত হয়েছে। তো এর আগে তো প্রায় 50+ দেশে বা শহরে সিনেমাটা দেখানো হয়েছে। তখনও নিশ্চয়ই আপনি তাদের রিয়াকশন দেখেছেন। আসলে তখনকার অভিজ্ঞতাটা কেমন ছিল? বেশ আলাদা আমি বলবো। আসলে বাইরে যখন আমরা মুভিটাকে দেখিয়েছি তখন তো বাংলাদেশি ডায়াসপোরা যারা বাইরে আছেন তারা দেখেছেন। সো তাদের দৃষ্টিভঙ্গিটা এক, এবং আজকে যারা দেখছেন তাদের দৃষ্টিভঙ্গিটা একেবারেই আলাদা। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। আমি বলবো আজকে এটা আমার জন্য বেশি বেশি ইম্পর্ট্যান্ট, বেশি স্পেশাল, কারণ আমি তাদের সাথে রিক্সা চালিয়েছি ঢাকা শহরের রাস্তায় এতদিন ধরে। তারাই আমাকে সাহায্য করেছে, তারা আমাকে রিক্সা চালানো শিখিয়েছে। সো এখন মনে হচ্ছে আমি আমার মানুষকে নিয়ে বসে মুভিটা দেখছি। আচ্ছা, অমিতাভ রেজার হাত ধরে একজন সিদ্ধহস্ত, বাংলাদেশ ইন্ডাস্ট্রির একজন সিদ্ধহস্ত পরিচালক, তার হাত ধরে এই যে রিক্সা গার্লের মতো একটা কাজ, তো সেই অভিজ্ঞতা একটু জানতে চাই যে কেমন ছিল? প্রথমে তো আসলে বেশ নার্ভাস ছিলাম, অমিতাভ ভাইয়ের সেকেন্ড ফিল্মে কাজ করছি। কিন্তু তারপরে নার্ভাসনেসটা খুব তাড়াতাড়ি কেটে গিয়েছে, কারণ অমিতাভ ভাই খুবই অমায়িক একজন মানুষ, এবং সে যাকে কাস্ট করেন সেই আর্টিস্টকে সেই আর্ট করার সুযোগটা দেন, জায়গাটা দেন, এবং আমাকেও তিনি সেই জায়গাটা দিয়েছিলেন যে নাইমার চরিত্রটাকে আমার মতো করে একটু সাজানো, আমার মতো করে বিল্ড করতে। তো তার প্রতিও আসলে মানে কৃতজ্ঞতা শেষ নেই আমার। তিনি হয়তো আমাকে কাজ না করলে আজকে হয়তো আমি এখানে থাকতাম না। আচ্ছা, একটু মা সম্পর্কে জানতে চাই যে রিয়েল লাইফের মা আর রিয়েল লাইফের এই মায়ের মধ্যে কোনো তফাৎ ছিল কিনা, নাকি ঘরে যেমন এখানেও তেমনই ছিল? আমাদের মধ্যে ডাইনামিকটা সেম, আমাদের ঝগড়াঝাটি সেম ফর শিওর, কিন্তু আমি বলবো আমার মা রিয়েল লাইফে আরও অনেক বেশি এনকারেজিং। নাইমার মা হয়তো বিশ্বাস করে না যে নাইমা তার আর্ট দিয়ে সংসার চালাতে পারবে, কিন্তু আমার মা এটা বিশ্বাস করে। এই জন্যই অ্যাক্টিং করছি এতদিন ধরে, এই জন্যই মিডিয়ার সাথে যুক্ত আছি। হ্যাঁ, আপনি নিজেও একজন চিত্রশিল্পী, এখানেও তেমনটাই। তো এই জায়গাটা মানে নিজেকে কতটা মানে মেলে ধরেছেন কিংবা ইনভলভ করতে পেরেছেন? নিজেই যেহেতু আর্ট করতাম, এবং আমি মনে করি মানে কাস্টিং থেকে তারা ওরকমই একজন কাউকে খুঁজছিলেন যে আর্ট করতে পারে বা বাংলাদেশি ফোক আর্টের সাথে পরিচয় আছে। তো আমি অডিশনে গিয়েও আমি আর্ট করেছি। আমাকে একটা তুলি এবং একটা রঙের বাকেট ধরে দেওয়া হয়েছিল, এবং সেটা আমি দিয়ে ফ্লোরে যা খুশি তাই আমি এঁকেছি। তো মানে সেই আমার আর্টিস্ট সত্তাটাকে একটা ফিল্মের মতো একটা মানে ফিল্মের বিগ স্ক্রিনে এটা আমি ইটস দেয়ার ফর এভার। সো এটা খুবই ইটস ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, অডিশনের কথা যেহেতু শুনলাম, একটু জানতে চাই যে এই নভেরা নাইমা হওয়ার ডাকটা আসলে কিভাবে পেয়েছিল? কারণ আমরা জানি যে প্রায় 300+ মানুষের মেয়ের অডিশন তারা করেছে নাইমার জন্য, কিন্তু লাস্টলি কিভাবে নভেরা সিলেক্টেড হলো? এইটা আমি জানতাম যে তারা পুরো বাংলাদেশ জুড়ে একটা ওপেন কাস্টিংয়ের কল দিয়েছিলেন, এবং সেখানে তারা 300 জন মেয়েদের মতো অডিশন করেছিলেন। কোনো একটা কারণে হয়তো হয়নি, কারণ চরিত্রটার অনেকগুলো ডিমান্ড ছিল। একে তো বাংলা পারতে হবে, ইংরেজি পারতে হবে, রিক্সা চালাতে হবে, ঢাকায় চালাতে হবে, আর্ট পারতে হবে, এবং মানে এই যে কষ্টটা, রিক্সা চালক হয়ে ওঠার যে কষ্টটা, এই কষ্টটা নিতে হবে। তো এটার জন্য হয়তো কাউকে খুঁজে না পাওয়ার পরে আমাকে অমিতাভ ভাই ফোন দেয়। আর তার ততদিনে আমি আরেকটা কাজ করেছিলাম, মেড ইন বাংলাদেশ করেছিলাম রুবায়েত হোসেনের। তো রুবায়েত আপু আসলে আমাকে এনকারেজ করে এটাতে অডিশন করতে। আচ্ছা, নভেরার যে নাইমা হবার জার্নি, সেখানে সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে রিক্সা চালানোটা আয়ত্ত করা। তো সেই জার্নিটা আসলে কেমন ছিল? নিকেতনের রাস্তায় রাস্তায় শুনেছি যে খুব বেশি প্র্যাকটিস করেছেন। তো সেই টাইমটার অভিজ্ঞতা জানতে চাই যে মানুষ কিভাবে নিয়েছিল আসলে, কারণ বাংলাদেশে তো এই ধরনের রিক্সাওয়ালা আমরাও দেখে অভ্যস্ত না। কেমন ছিল?
ওইটা অনেক ইন্টারেস্টিং ছিল। মানে আমাকে প্রতিদিন একটা রিক্সা এনে দেওয়া হতো, আমি 1 ঘন্টা ধরে চালাতাম, আমার পিছনে একজন বসে থাকতো আমাকে পাহারা দেওয়ার জন্য, আর আমি জিমের কাপড় পরে রিক্সা চালাতাম। তো মানে খুবই অদ্ভুত একটা ভিউ ছিল যে জিমের কাপড় পরে খুবই মডার্ন একটা মেয়ে কানে হেডফোন লাগায় রিক্সা চালাচ্ছে, পিছে একজন একটা ছেলে বসে আছে। সো প্রথম 1 উইকে সবাই খুব অদ্ভুতভাবে তাকাতো, তারপরে সবাই বুঝে গেছে যে না এটা ফিল্মে কিছু একটা হচ্ছে, এর পাতার দেওয়ার দরকার নেই। সো তারপরে আর কিছু হয় নাই। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে ফিউচার প্ল্যানটা কি? এই ধরনের কাজে কি আমরা আরও দেখতে পারবো কিনা? ইনশাআল্লাহ যদি এই ধরনের স্ক্রিপ্ট আরও পাই তাহলে তো অবশ্যই কাজ করব। আমি একটু বেছে শুনে কাজ করি, আর তার পাশাপাশি আমি প্রযোজনা করি, এখন অ্যাডভার্টাইজিংয়ে আছি। সো সেটা নিয়েই মূলত পড়ে থাকি, কিন্তু এরকম ইন্টারেস্টিং জটিল একটা স্ক্রিপ্ট পেলে অবশ্যই কাজ করব। একে তো নারী প্রধান, তারপরে আবার যেই হিরোইটিক যে ব্যাপারটা সেটা হচ্ছে রিক্সাওয়ালা, যাদেরকে এখন পর্যন্ত আমার মনে হয় না বাংলাদেশি সিনেমাতে এমন ধরনের কাউকে প্রমোট করা হয়েছে প্রথমবারের মতো। তো সব মিলিয়ে আসলে কেমন অভিজ্ঞতা? কিংবা আমি এটা নিয়ে বলছি, মানে আরও কথা আমি এটা নিয়ে বলেছি যে দেখেন, বাংলাদেশের ঢাকায় যে মানুষগুলো ঢাকাকে চালায়, আসলে যারা ঢাকাটাকে চালায় তাদেরকে নিয়ে কিন্তু আমরা ওয়ারিড না, তাদের জীবনটা আমরা দেখতে চাই না। আমাদের বাসায় যে কাজ করে তার জীবনটা কি এবং তার জার্নিটা কি, ঢাকা সে গ্রাম থেকে এসে ঢাকায় এসে কাজ করছে, সেইটা আসলে আমরা ইন্টারেস্টিং মনে করি না। আসলে এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মানে ইনক্রেডিবল একটা অপরচুনিটি ফিল্ম মেকার্সদের বা স্টোরি টেলারদেরকে তাদের গল্পটা তুলে ধরা। সো আসলে রিক্সা গার্লটা তো আমরা একটা অ্যাডাপ্টেশন, একটা নভেল থেকে অ্যাডাপ্ট করেছি। আশা করি এই ধরনের কাজ আরও হবে, যে যারা আসলে ঢাকার কাজগুলো করে তাদেরকে নিয়ে যাতে আরও গল্প দেখতে পারি, এটাই আমার আশা। থ্যাংক ইউ নভেরা, সিনেমা দেখার ফাঁকে আপনার সময় নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।